নবমী মিশনের অনলাইন এডুকেশন চ্যানেলকে আমরা সকল ছাত্রছাত্রীদেরকে স্বাগত জানাচ্ছি। এখন বর্তমানে সারা দেশের যে করোনা পরিস্থিতি, সেই পরিস্থিতির জন্য সকলে আমরা বাড়িতে আছো। তা এই পরিস্থিতিতে নবমী মিশন কর্তৃপক্ষ অনলাইন এডুকেশন চ্যানেল চালু করেছে এবং এই এডুকেশন চ্যানেলে আমরা বিশেষ করে আমি সুজিত কুমার মণ্ডল আমাদের কেমিস্ট্রি ক্লাস নিচ্ছি। তা প্রথমে যে পরিস্থিতি, সেই পরিস্থিতি দুই চারটে কথা বলি। তা যেহেতু একটা অভূতপূর্ব পরিবেশ, যে মানুষ এইরকম যে পরিস্থিতি হবে প্রায় সকলেরই চিন্তার বাইরে ছিল। যাই হোক, যেটা পরিস্থিতি সেটার সঙ্গে মানিয়ে নিয়ে চলা বা তার সঙ্গে লড়াই করা, সে লড়াই করে এগিয়ে যাওয়া, সেটাই হচ্ছে আমাদের কর্তব্য। যাই হোক, আমরা কেমিস্ট্রি ক্লাস 12 তোমরা জেনে থাকলে হয়তো আমাদের মুখ্যমন্ত্রী বা রাজ্য সরকার ক্লাস 11-এর যাদের পরীক্ষা বাকি ছিল সকলকে উত্তীর্ণ করে দিয়েছেন ক্লাস 12-এর। তাই তোমরা এখন ক্লাস 12-এর ছাত্রছাত্রী। তা অন্যান্য ক্লাসের থেকে ক্লাস 10 এবং 12-এর পরিস্থিতি একটু আলাদা, কারণ ক্লাস 8 পর্যন্ত যারা আছে তারা প্রায় পরীক্ষা হোক আর নয় পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ হয়ে যাবে। কিন্তু ক্লাস 10 বা 12-এর ক্ষেত্রে তাদের ক্ষেত্রে কিন্তু নির্দিষ্ট টাইম বা 2-1 মাস আগে পরে হয়তো পরীক্ষা শুরু হবে। কিন্তু এই যে টাইম বা সময়, টাইম ইজ মানি, এই টাইমটাকে আমরা যতটা ভালোভাবে কাজে লাগাতে পারবো, আমরা পরীক্ষার প্রস্তুতিতে ততটাই এগিয়ে থাকতে পারবো। শুধুমাত্র ঘরে বসে থেকে বোরিং না হয়ে তোমরা নতুন বইপত্র কিনে এখনই পড়াশোনা শুরু করে দাও। আশা করি আমরা আস্তে আস্তে যতটা পারবো এগোনোর চেষ্টা করব। তা আমি আজকে তোমাদের ক্লাস 12-এর কেমিস্ট্রি ক্লাস শুরু করছি। কেমিস্ট্রির 3টে অংশ, একটা হচ্ছে ফিজিক্যাল কেমিস্ট্রি, একটা ইনঅর্গানিক কেমিস্ট্রি আর একটা অর্গানিক কেমিস্ট্রি। তা এক্ষেত্রে আমি ইনঅর্গানিক কেমিস্ট্রিটাই আজ প্রথম শুরু করছি। পরবর্তীকালে অন্যান্য স্যার বা আমি অন্যান্য চ্যাপ্টার বা অন্যান্য অর্গানিক বা ফিজিক্যাল কেমিস্ট্রিটা শুরু করা হবে। তা আমাদের ক্ষেত্রে আজকে যে চ্যাপ্টারটা শুরু করব অর্থাৎ ইনঅর্গানিক কেমিস্ট্রি, সেই চ্যাপ্টারের নাম হচ্ছে মৌলের পৃথকীকরণের সাধারণ নীতি এবং পদ্ধতি সমূহ। এখন এই চ্যাপ্টারটা মেটালার্জি হিসেবে বেশি পরিচিত। তা প্রথমে আমরা দেখব যে প্রকৃতিতে যে 99টি প্রাকৃতিক মৌল আছে তার প্রায় 3/4 হচ্ছে ধাতু। এই 3/4 যে ধাতু, সেগুলো কিন্তু প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাওয়া যায় না। খুব অল্প সংখ্যক ধাতু আছে যারা প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাওয়া যায়। আর এই যে বিভিন্ন ধাতুগুলি বিভিন্ন আকরিকের মধ্যে বা খনিজের মধ্যে থাকে। এই আকরিকগুলো বিভিন্ন যৌগ অজৈব যৌগ হিসেবে থাকে, যেমন কোনোটা সালফাইড আকরিক হিসাবে থাকে, কোনোটা অক্সাইড হিসাবে, কোনোটা কার্বনেট হিসাবে থাকে, কোনোটা সিলিকেট হিসাবে থাকে। কিন্তু এই সমস্ত যৌগ থেকে আমরা ধাতুগুলোকে নিষ্কাশন করব, কিভাবে করব, কোন পদ্ধতি করব, কেমনভাবে আকরিক নির্বাচন করব, সেই সমস্ত জিনিসগুলো আমরা আজকে ধাপে ধাপে জানব। প্রথমে
আমরা যদি দেখি তড়িৎ রাসায়নিক শ্রেণী এমন একটা শ্রেণী যে ক্ষেত্রে ধাতুগুলোকে তাদের সক্রিয়তা অনুযায়ী, অর্থাৎ যে যত বেশি সক্রিয় ধাতু অথবা যার বিজারণ ক্ষমতা যত বেশি সেই হিসাবে আমরা সাজাই। তাহলে কি দেখব, সর্বোচ্চ সবার উপরে যেটা আছে সেটা হচ্ছে পটাশিয়াম, তারপরে আছে ক্যালসিয়াম, তারপরে আছে সোডিয়াম, তারপরে আছে ম্যাগনেসিয়াম, তারপরে অ্যালুমিনিয়াম। তাহলে সবার উপরে হচ্ছে পটাশিয়াম, তারপরে ক্যালসিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম। এরপরে আছে Zn, Ap, Sn, Pb। এই সমস্ত ধাতুগুলো অত্যন্ত সক্রিয়। এই সক্রিয় হওয়ার জন্য এই সমস্ত ধাতুগুলো কিন্তু প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাওয়া যায় না। এই প্রত্যেকটা ধাতুকেই প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাওয়া যাবে না, প্রত্যেকটাকে যৌগ হিসেবে পাওয়া যাবে। কেমন যৌগ না, কোনোটা সালফাইড হিসেবে আছে, কোনোটা অক্সাইড হিসেবে আছে, কোনোটা কার্বনেট হিসেবে আছে, কোনোটা সিলিকেট হিসেবে আছে। আর পিবির পর হাইড্রোজেন মৌল আছে। এই হাইড্রোজেন মৌলটাকে প্রমাণ বিজারণ বিভব ধরা হয়। প্রমাণ বিজারণ বিভব ধরে উপরেগুলো যারা আছে তারা হচ্ছে অত্যন্ত সক্রিয়, এবং এর নিচে হাইড্রোজেন নিচে যারা আছে তারা নিষ্ক্রিয় বা অপেক্ষাকৃত অনেকটাই নিষ্ক্রিয়। কী কী মৌলগুলো আছে নিচে যেগুলো আছে, কপার, Ag, Pt, Au। এখন এই যে ধাতুগুলো আছে আগে বলেছি এরা হচ্ছে অত্যন্ত সক্রিয় ধাতু, তাই প্রকৃতিতে দিকে কখনোই মুক্ত অবস্থায় পাওয়া যাবে, বিভিন্ন যৌগ আকারে পাওয়া যাবে। তা এই ধাতুগুলোর বিশেষ বৈশিষ্ট্য কি? এক নম্বর হচ্ছে ইয়ারা অত্যন্ত সক্রিয়। এই ধাতুগুলি এই ধাতুগুলি হচ্ছে উচ্চ পরাতড়িধর্মী বা এদের ইলেকট্রোপজিটিভিটি ধর্ম অনেকটাই বেশি। 3 নম্বর, ইহাদেরকে প্রকৃতিতে যৌগরূপে অক্সাইড, কার্বনেট, সিলিকেট, সালফাইড ইত্যাদি যৌগরূপে পাওয়া যায়। আচ্ছা, পরাতড়িধর্মী বলতে আমরা বুঝবো যে কোনো মৌল যে যত সহজে ইলেকট্রনটা ছেড়ে দিয়ে ক্যাটায়নে পরিণত হতে পারবে সেটা তত উচ্চ পরাতড়িধর্মী হবে। অর্থাৎ যেমন ধরি ম্যাগনেসিয়াম, এ দুটো ইলেকট্রন ছাড়বে, Mg2+ আয়নে পরিণত হবে। তাহলে এক্ষেত্রে মৌলটা সহজেই ইলেকট্রন ছাড়তে পারে, ছেড়ে ক্যাটায়নে পরিণত হতে পারে, এই জন্য এটা হচ্ছে উচ্চ পরাতড়িধর্মী। এখন হাইড্রোজেনের নিচে যে সমস্ত মৌলগুলো আছে অর্থাৎ কপার, Ag পারদ, Ag হচ্ছে সিলভার, Pt প্লাটিনাম, এই হচ্ছে সোনা। এদের ক্ষেত্রে কি হয়, এরা অপেক্ষাকৃত নিষ্ক্রিয়, অপেক্ষাকৃত কম সক্রিয়। এই যেমন উচ্চ পরাতড়িধর্মী, এরা হবে নিম্ন পরাতড়িধর্মী। ধাতুকে 2 নম্বর
ধাতুগুলি নিম্ন কড়া তড়িৎ ধর্মী। তিন নম্বর, পিটি অর্থাৎ প্লাটিনাম এবং এইউ বা সোনা বা গোল্ড প্রকৃতিতে মুক্ত অবস্থায় পায়। আর কপার বা এইচজি এদের ক্ষেত্রে এদের সালফাইড বা অক্সাইড আকরিক রূপের দিকে পাওয়া যায়। সেক্ষেত্রে কপারের ক্ষেত্রে কপার পাইরাইটেস বা কপার সালফাইড বা কিপ্রাস সালফাইড বা কপার গ্ল্যান্স হিসাবে থাকে। আর এইচজি বা পারদ এইচজিও এক্ষেত্রে যদি উত্তাপ দেওয়া হয় সহজেই ভেঙে যে মৌলটা পাওয়া যেতে পারে বা ধাতুটা পাওয়া যেতে পারে। তাই আমরা এই সমস্ত মৌলগুলো অর্থাৎ হাইড্রোজেনের নিচে যে সমস্ত মৌলগুলো আছে তার দিকে তাদের ধাতু নিষ্কাশন অর্থাৎ বিভিন্ন আকরিক থেকে তার দিকে নিষ্কাশন করা অপেক্ষাকৃত সহজ হয়। কিন্তু হাইড্রোজেনের উপরে যে সমস্ত মৌলগুলো আছে বা ধাতুগুলি আছে তাদের ক্ষেত্রে তারা অত্যন্ত সক্রিয় হওয়ার জন্য তাদের ক্ষেত্রে যৌগগুলো নিষ্কাশন করা একটু কঠিন হয়ে দাঁড়ায় এবং বিভিন্ন রকম পদ্ধতি আছে। সেই পদ্ধতির সাহায্যে বিভিন্ন ধাতুগুলি আকরিক থেকে আমরা ধাতু নিষ্কাশন করব। এখন আমরা এরপরে জানব যে কিভাবে বিভিন্ন আকরিক বা খনিজ থেকে ধাতু নিষ্কাশন করা যায়। আচ্ছা, চ্যাপ্টারটার সম্পূর্ণ নাম আমি মেটালার্জি লিখছি। তাহলে আমরা যেটা দেখলাম, প্রকৃতিতে বিভিন্ন যে মৌল থাকে তার মধ্যে 92টা প্রাকৃতিক মৌল, যার মধ্যে প্রথমটা হচ্ছে হাইড্রোজেন, 92তম মৌল হচ্ছে ইউরেনিয়াম। আর বাকি ইউরেনিয়ামের উপরে বা ইউরেনিয়ামের থেকে বেশি পারমাণবিক গুরুত্বের যে মৌলগুলো আছে তার দিকে প্রকৃতিতে পাওয়া যায় না, পরীক্ষাগার বা সংশ্লেষণ করে তৈরি করা হয়। এখন আগেই বলেছিলাম যে 3/4 অর্থাৎ 4/3 হচ্ছে ধাতু, বাকি কি বাকি হচ্ছে অধাতু, আর কিছু থাকে ধাতু কল্প, যেটা ধাতু যাদের মধ্যে ধাতু এবং অধাতু উভয়ের গুণ থাকে। এখন এই যে ধাতুবিদ্যা আমরা শুরু করেছি, এই ধাতু কিন্তু আজকের আধুনিক সভ্যতার একটা স্তম্ভ বলা যেতে পারে। কারণ সুদূর অতীতকালে মানুষ, তোমরা হয়তো ইতিহাস পড়ে থাকবে যে লৌহ প্রস্তর যুগ, তাম্র প্রস্তর যুগ, এরকম একটা যুগের কথা শোনা যেত বা আমরা পড়েছি। তা তাম্র প্রস্তর যুগে কি মানুষ তামা আবিষ্কার করেছে। লৌহ প্রস্তর যুগ কেন বলা হচ্ছে? কারণ সেই যুগে মানুষ লোহা আবিষ্কার করে সেগুলো বিভিন্ন অস্ত্রশস্ত্র তাদের বাঁচার প্রয়োজনের তাগিদে বিভিন্ন অস্ত্রশস্ত্র বা যন্ত্রপাতি তৈরি করেছিল। সে যাই হোক, আমরা বর্তমানে কি দেখি, যেদিকেই তাকাই ধাতুর ব্যবহার, যে কোনো বড় বড় নির্মাণ কার্য, আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত বাসনপত্র, এই সমস্ত কিছুই ধাতু থেকে তৈরি। এছাড়া ডাক্তারবাবুরা যে সকল চিকিৎসা করেন বা অপারেশন করেন, সমস্ত যন্ত্রপাতিগুলো স্টেনলেস স্টিলের উচ্চমানের ধাতু দিয়ে তৈরি। এছাড়া বিমানের কাঠামো তৈরি করতে বা বাড়িঘর তৈরি করতে সমস্ত ক্ষেত্রে কিন্তু ধাতু ব্যবহার আছে। যাই হোক, আমরা এই ধাতুগুলো কীভাবে প্রকৃতি থেকে পাব সেগুলো জানার আগে আমরা দুটো জিনিস বা তিনটে জিনিস জানব। একটা হচ্ছে খনিজ, একটা হচ্ছে আকরিক,
আর একটা হচ্ছে খনিজময়। ধাতু নিষ্কাশনের ক্ষেত্রে এই তিনটি জিনিস আগে আমাদেরকে জানতে হবে। তাহলে প্রথমে আমরা যেটা জানবো খনিজ। খনিজ বা খনিজ পদার্থ কাকে বলবো না, শিলা অথবা পাথর রূপে প্রকৃতিতে ভূগর্ভেও থাকতে পারে বা ভূপৃষ্ঠের উপরিতলেও থাকতে পারে, যা থেকে আমরা সহজে এবং সুলভে ধাতু নিষ্কাশন করতে পারি, তার দিকে বলা হচ্ছে খনিজ। আর এই খনিজের মধ্যে কি বালি, মাটি, কাদা ইত্যাদি কিন্তু মিশে থাকবে। অর্থাৎ যে সমস্ত পদার্থগুলি থেকে আমরা ধাতু নিষ্কাশন করব সেগুলোকে ইন জেনারেল বা সাধারণভাবে আমরা খনিজ পদার্থ বলব। এই খনিজ পদার্থ কিন্তু মধ্যে বিভিন্ন রকম আকরিক মিশে থাকে। আকরিক মানে যেটা থেকে আমরা সহজে এবং সুলভে ধাতুটাকে নিষ্কাশন করতে পারি। তাহলে খনিজটাকে কাকে বলে নাকি, যে প্রকৃতিতে শিলারূপে বা পাথরের আকারে ভূগর্ভে বা পৃথিবী পৃষ্ঠে ভূগর্ভে বা পৃথিবী পৃষ্ঠে অজৈব পদার্থ রূপে যাদের মধ্যে ধাতুগুলি মুক্ত অবস্থায় অথবা যৌগরূপে বালি, মাটি, কাদা ইত্যাদি অশুদ্ধির সহিত মিশ্রিত অবস্থায় থাকে খনিজ বলে। যেমন উদাহরণ কি, আমরা লোহার যে খনিজ দেখতে পাই তার মধ্যে কি আছে, Fe2O3 আছে, Fe3O4 আছে। এই দুটোই হচ্ছে লোহার খনিজ। এরপরে আমরা যেটা জানবো সেটা হচ্ছে আকরিক। আচ্ছা, লোহার বললাম, কপারের ক্ষেত্রে কি হয়, কপার পাইরাইট অথবা কপার গ্ল্যান্স, অথবা কিউপ্রাইট, এই সমস্ত খনিজগুলোকে প্রকৃতিতে পাওয়া যায়। এবারে আমরা জানব আকরিক। এখন এই খনিজগুলোর মধ্যে যে সমস্ত পদার্থগুলি বা এই খনিজগুলোর মধ্যে থেকে যে সমস্ত বা যেসব খনিজ থেকে অপেক্ষাকৃত সহজে এবং সুলভে আমরা ধাতুগুলো নিষ্কাশন করতে পারি সেইগুলোকেই বলবো আকরিক। সোজা কথা, একটা কথা যদি উদাহরণ দিই, যেমন একটা খনিজ পদার্থ, অনেকগুলো খনিজ পদার্থ হয়, এই দুটো খনিজ পদার্থ পাওয়া যায়, বা কপারের এই তিনটে খনিজ পদার্থ পাওয়া গেল। এই তিনটের মধ্যে থেকে বা এই দুটোর মধ্যে থেকে কোনটা থেকে আমি সহজে এবং সুলভে
লোহা বা তামা নিষ্কাশন করতে পারবো, সেটাই হবে আকরিক। সোজা কথা, যদি আমরা লোহার কারখানা তৈরি করি, সেক্ষেত্রে এই দুটো আকরিক আমরা প্রকৃতির থেকে সংগ্রহ করলাম, সংগ্রহ করে যেটা থেকে, অর্থাৎ যে আকরিক, যে খনিজটা থেকে সহজে এবং সুলভে আমরা ধাতুটা নিষ্কাশন করতে পারবো, সেটাই হয়ে যাবে আকরিক। তাহলে এই দুটোর মধ্যে হেমাটাইট, ম্যাগনেটাইট বা কপার পাইরাইটিস, কপার গ্ল্যান্স বা পিউটাইট, এই তিনটের মধ্যে আমরা সাধারণত কপার পাইরাইটিস থেকে ধাতু বা কপার ধাতু নিষ্কাশন করি। আবার হেমাটাইটটা হচ্ছে দুটোর মধ্যে থেকে উৎকৃষ্ট, অর্থাৎ সহজেই আমরা আয়রন বা লোহাটা নিষ্কাশন করতে পারি। তখন এইটা হয়ে যাবে আকরিক, আর এই দুটো মিলে হবে খনিজ। অর্থাৎ সব আকরিকই হচ্ছে খনিজ, কিন্তু সব খনিজ আকরিক নয়। সোজা কথায় অনেকগুলো খনিজ আছে, 4-5টা খনিজ পাওয়া গেল। সেই খনিজটার মধ্যে যেটার মধ্যে থেকে বা যে খনিজটা থেকে আমরা সহজেই ধাতুটাকে নিষ্কাশন করতে পারবো, সেটা হয়ে যাবে আকরিক। তাহলে আকরিক কাকে বলবো? যেসব খনিজ থেকে সহজে এবং সুলভে আমরা ধাতু নিষ্কাশন করতে পারি, তাহলে আকরিক বল। যদি আমরা একটু উদাহরণ দিই আরো, অ্যালুমিনিয়ামের দুটো খনিজ আছে, Al2O3, 2H2O, এটার নাম হচ্ছে বক্সাইট। আর একটা আছে Al2O3, 2SiO2, তাহলে এই দুটোই হচ্ছে অ্যালুমিনিয়ামের খনিজ। তার মধ্যে থেকে এই বক্সাইট আকরিকটা থেকে, এই খনিজটা থেকে আমরা সহজেই অ্যালুমিনিয়াম নিষ্কাশন করতে পারি, সেই জন্য এইটাকে বলবো আকরিক। একইভাবে আয়রনের ক্ষেত্রেও আমরা যদি আরেকটা উদাহরণ দিই, ApS2, আয়রন সালফাইড। এই আয়রন সালফাইডটাও কিন্তু খনিজ, কিন্তু এই তিনটের মধ্যে Ab2O3 হচ্ছে আকরিক। তাই আমরা দুটো জিনিস যেটা জানলাম, যে খনিজ, আকরিক। 3 নম্বর যেটা আমরা জানবো সেটা হচ্ছে খনিজ মল। এখন একটা আকরিক বা খনিজের মধ্যে বিভিন্ন অশুদ্ধি মিশে থাকে। অশুদ্ধি বলতে ক্ষেত্রে আমরা বালি, মাটি, কাদা বা অন্যান্য যৌগ, সেগুলোকে একসঙ্গে মিশে থাকে। এই অশুদ্ধিগুলোকে সোজা কথায় বা এক কথায় খনিজ মল বলতে পারি। অর্থাৎ আকরিকের মধ্যে যেসব অশুদ্ধি মিশে থাকে তাদের এক কথায় খনিজ বলব। যেমন আয়রন পাইরাইটিস, যদি কপার পাইরাইটিসের মধ্যে U2S, Fe2S3, বালি, মাটি, কাদা, আসল হচ্ছে আকরিক এইটা, কিন্তু বাকি যেগুলো মিশে থাকছে, অর্থাৎ বালি, মাটি, কাদা, আয়রন পাইরাইটিস, এইগুলোকে আমরা বলবো খনিজ মল।
সাধারণত দেখা গেছে যে কোনো খনিজ বা আকরিক থেকে ধরো 100 কেজি একটা আকরিক নেওয়া হলো, দেখা গেছে তা থেকে মাত্র 2 থেকে 3 কেজি পর্যন্ত ধাতু নিষ্কাশন করা হয়, বাকি কিন্তু সমস্ত কিছু অশুদ্ধি। এই অশুদ্ধিগুলোকে যতক্ষণ না আমরা দূর করতে পারছি ততক্ষণ কিন্তু আমরা ধাতুগুলোকে পুরোপুরি বিশুদ্ধ করতে পারবো না বা নিষ্কাশন করতে পারবো না। তাহলে আমরা যে 3টে জিনিস দেখলাম, খনিজ, আকরিক, খনিজমল। তা এক্ষেত্রে যেটা আমরা দেখলাম যে খনিজ প্রথমে কাকে বলেছি, যে প্রকৃতিতে শিলারূপে বা পাথর রূপে, ভূগর্ভে বা পৃথিবী পৃষ্ঠে যে সমস্ত অজৈব পদার্থ যাদের মধ্যে ধাতুগুলো মুক্ত অবস্থায় থাকতে পারে অথবা যৌগরূপে থাকে, তার দিকে এক কথায় খনিজ বলবো। আর এই খনিজের মধ্যে আমি যে উদাহরণ দিয়েছি যে আয়রন Fe2O3, এটাকে হেমাটাইট বলে, Fe3O4 ম্যাগনেটাইট, হচ্ছে আয়রন পাইরাইটিস। এই তিনটাকে একসঙ্গে খনিজ বলবো। তার মধ্যে এইটা Fe2O3টাকে সহজেই আমরা ধাতু নিষ্কাশন করতে পারি বলে এটাকে আকরিক বলা হচ্ছে। একইভাবে আয়রন পাইরাইট, এই কপারের যে 3টে খনিজ বলা হলো, কপার পাইরাইটিস, কপার গ্লান্স আর কিপ্রাইট, এই 3টের মধ্যে থেকে একমাত্র কপার পাইরাইটিস থেকে আমরা সহজেই ধাতু কপার নিষ্কাশন করতে পারি, তাই এটাকে বলা হয় কপারের আকরিক। আচ্ছা, এরপরে হচ্ছে যেটা বলেছিলাম যে আকরিক যে সমস্ত খনিজ থেকে সহজে এবং সুলভে ধাতু নিষ্কাশন করা যায় সেগুলিকে বলা হচ্ছে আকরিক। এক্ষেত্রে অ্যালুমিনিয়াম আমরা দুটো খনিজ লিখেছি, একটা Al2O3 2H2, এটাকে বলা হচ্ছে অক্সাইড, আর এটা Al2O3 2SiO2 2H2 চীনামাটি বলা যেতে পারে। তা এই দুটোর মধ্যে থেকে Al2O3 2H2 হচ্ছে আকরিক, আর এটা হচ্ছে খনিজ। কিন্তু আকরিক এবং খনিজ, এই আকরিক এবং খনিজ সব, যেটা আগে প্রথমে বলেছিলাম, সব আকরিকই হচ্ছে খনিজ পদার্থ, কিন্তু সব খনিজ পদার্থকে আমরা আকরিক বলতে পারি না। এরপরে হচ্ছে খনিজমল। তাহলে আকরিকের মধ্যে যে সমস্ত অশুদ্ধিগুলো মিশে থাকে বা অপদ্রব্যগুলো মিশে থাকে, বালি, মাটি, কাদা বা অন্যান্য যৌগের, অন্যান্য ধাতুর বিভিন্ন প্রকার যৌগ, সেগুলোকে এক কথায় আমরা খনিজমল বলতে পারি। তা আজকে তোমাদের প্রথম ক্লাসে আজকে আমি এই পর্যন্ত সারলাম।